ম্যাম বিশ্বাস করেন মেয়েটা মিথ্যা বলছে। আর তখনই ঠাস ঠাস করে চড় মারল আমার গালে। অপমানে চোখ তুলে তাকাতেও পারছি না। সবাই বলাবলি করছে। ছেলেটাকে এরকম ভাবিনি, এরকম একটা কাজ করবে আমার জানা ছিল না। তখন ঈশা আমার কাছে আসলো, তাকে দেখে কিছুটা হলে বর্ষা পেলাম। ভাবলাম হয়তো সে আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, সে আমাকে চড় মারল আর বলতে লাগলো, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তোকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করব, কিন্তু তোর এই রূপটা আমার জানা ছিল না। ঈশা তুমি আমাকে বিশ্বাস করলে না? তোর এই নোংরা মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবি না। আর নূপুর বলতে লাগলো, তোকে আমি পুলিশে দেবো, আর এমন কেস দেবো সারা জীবন মনে থাকবি তুই। ঠিক তখনই রকি আসলো আর বলতে লাগলো, তোমাকে বলেছিলাম নূপুর ছেলেটা ভালো না, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। দেখো কি হলো, এত বড় একটা কাণ্ড ঘটালো। আর আমার মনে হয় তাকে পুলিশে দেওয়া ঠিক হবে না, কারণ পুলিশে ঝামেলা করলে কোম্পানির বদনাম হবে, এতে আমাদের ক্ষতি হবে। এতটুকু একটা মেয়ে কেউ তুই ছাড়লি না, লজ্জাহীন ছেলে। আমি কিছু বলছি না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। জানি এখন কিছু বললেও আমার কথা কেউ বিশ্বাস করবে না। ইচ্ছে করছিল এই রকিকে এখানে পুঁতে ফেলি। জানি এই সম্পূর্ণ কাজটা তার। তোকে ক্ষমা করে দিলাম, এখন যা আমার চোখের সামনে থেকে, যা তুই। তখন আমি মাথা নিচু করে বাহির হয়ে আসলাম। পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো মানুষই রইল না। চোখগুলো লাল হয়ে আছে, গাল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এতগুলো মানুষের সামনে যখন আমাকে অপমান করছিল, ইচ্ছে হচ্ছিল মাটির নিচে চলে যাই। পাশের একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিলাম। দোকানদার বলল, ভাই আপনার গালে এইসব কিসের দাগ হয়ে আছে, কেউ মেরেছে নাকি? আমি কিছু বললাম না। সিগারেট নিয়ে টাকা দিয়ে চলে আসলাম। এসে মতো সিগারেট খাচ্ছি। কে বলেছিল সিগারেট খেলে নাকি কষ্ট দূর হয়, আর সেটারও মিথ্যা প্রমাণ করলো। তখন আবারও ফোনটা বাজতে লাগলো। রাগে কল কেটে দিলাম। দেখলাম না কে কল দিয়েছে, কিন্তু পরে আবার কল আসলো। তাকে দেখে রকি কল দিয়েছে। রিসিভ করে কানে দিতেই শুনতে পারলাম, বাবু কেমন দিলাম আজকে? আমার সাথে খুব লাগতে এসেছিলে। আরে আমার নাম রকি রে। জীবনে টাকার পর অনেক দেখালি, কি করলাম আজকে তোকে সবার সামনে? খারাপ একটা ছেলে বানিয়ে দিলাম। অতপর আর নূপুরের সাথে যোগাযোগ করতে পারবি কি না কে জানে। আর আমার বিয়ে আটকাবি সেটা তো পরে। শুনলাম তোর প্রেমিকা নাকি তোকে চড় মেরেছে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কাছ থেকে টাকা নিয়েছিলি, এখন বুঝ মজা, তোর খেলা এখানেই শেষ। আমি কিছু বললাম না, কলটা কেটে দিলাম। জানি এখন সে মজা নেবে। তারপর বাসায় আসলাম আর নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। গালে চরের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর গোসল করলাম আর শুয়ে রইলাম। আজকে আমার সাথে কি হয়ে গেল সেগুলো ভাবতে লাগলাম। সব থেকে কষ্ট তখনই লাগলো যখন নূপুর আমাকে অবিশ্বাস করলো। তার অবিশ্বাস করারই কথা। মেয়েটা যে অভিনয় করেছে সেটা বিশ্বাস করারই মতো। তবে কে মেয়েটা, তার সম্বন্ধে জানতে হবে। তবে তার আগে এখন মনটাকে ফ্রেশ করতে হবে। রাফি, মাথা ঠান্ডা কর, গরম করে কোনো কাজ করা ঠিক হবে না। তারপর ঘুমিয়ে পড়লাম। এদিকে নূপুর আর রকি অফিসে বসে আছে। আমার কথাতে তো কোনো দাম দাও না। দেখো আজ কি হয়েছে, আমি না জেনে কোনো কথা বলি না। তবে একটা কথা, এই ছেলে কিন্তু আমার নামে কোনো রকম বাজে কথা বলতে পারে আমাদের বিয়েটা ভাঙার জন্য। কারণ আমি স্পষ্ট তার চোখের লোভ দেখতে পাচ্ছি। সে তোমার এই সম্পত্তিগুলো হাতিয়ে নিতে চাই, সাবধান। সেগুলো তোমাকে বলতে হবে না, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। আর আমি এতটাও বোকা না যে সে যা বলবে আমি বিশ্বাস করে নেব। তুমি যে কতটা চালাক সেটা দেখতেই পারছি। আর এদিকে আমি বিকেলে ঘুম থেকে উঠে মাসুদ ভাইয়ের কাছে গেলাম। ভাই, আপনার কাছে একটি হেল্প চাইবো, করবেন? আরে এভাবে বলার কি আছে, আমি তোমাদের বড় ভাই না, বলো কি করতে হবে তোমার জন্য? ভাই, একটা মেয়েকে তুলে আনতে হবে, এটাই। মেয়েকে তুলে আনতে হবে সেটা বড় কথা না, কিন্তু তুমি তো ভাই এরকম বলা না। জ্বর আসছে নাকি, শরীর খারাপ? ভাই, আমি একদম ঠিক আছে। ওই মেয়েটার সাথে আমার কিছু হিসাব বাকি আছে, আপনি আনতে পারবেন? আমি পারি না, এরকম কোনো কাজ আছে নাকি? কাজ হয়ে যাবে, মায়ার ঠিকানা দাও। সেটা আগামীকাল আমি সাথেই যাব, আপনার লোকের সাথে। তারপর বাসায় চলে আসলাম আর একটা প্ল্যান তৈরি করলাম কিভাবে কি করতে হবে। পরদিন সকালে মাসুদ ভাই ছেলেদের সাথে আমিও গেলাম আর ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে আসলাম। বন্ধ একটা ঘরে মেয়েটা আর আমি দুজনে আছি। শার্টের বোতাম খুলে মেয়েটার দিকে আগাচ্ছি আর বলছি, এখন চিৎকার কর। গতকাল তো খুব চিৎকার করছিলি, তোর ইজ্জত নাকি আমি নিতে যাচ্ছিলাম। আর সত্যি সত্যি তোর সাথে সব করব, আর মনের রাগটাকে কমাবো, আর তখন বুঝতে পারবি কষ্ট কাকে বলে। তখন আমি মেয়েটার দিকে এগোতে লাগলাম আর মেয়েটা বলতে লাগলো, ভাই প্লিজ এরকম করবেন না, কাজটা আমি ইচ্ছে করে করি নাই, বাধ্য হয়ে করতে হয়েছে। কি বাধ্য হয়ে করেছিস মানে? বাবা মায়ের একমাত্র মেয়ে,
আমার বাবা ছোট সময় মারা গেছে। অনেক কষ্ট করে আম্মু আমাকে লেখাপড়া শিখে এতটুকু করেছে, কিন্তু আম্মু অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে, আর সেজন্য 1 লাখ টাকার প্রয়োজন। বাসা বাড়ি ভাড়া দিতে পারছি না। বাড়িওয়ালা বলেছে এই মাসে বাসাটা যেন ছেড়ে দিই। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার এক ফ্রেন্ড রকির সাথে পরিচয় করিয়ে দিল, আর বলল তার অনেক ব্যবসা আছে, আমাকে সে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তখন তার কাছে গেলাম, আর সে আমাকে এই কোম্পানিতে চাকরি দিবে বলল। স্যালারিটাও ভালো, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে তার জন্য। আর কাজটা হলো আপনাকে অপমান করা, আর তার জন্য আমাকে 1 লাখ টাকা দেবে, আর সে টাকা দিয়ে মায়ের চিকিৎসা হয়ে যাবে। আমি আর দ্বিতীয়বার ভাবি নাই, রাজি হয়ে যাই। মায়ের চিকিৎসা করাতে হবে। কিন্তু যখন আপনাকে সবাই এরকম অপমান করছিল আর চড় দিচ্ছিল, তখন আমি সত্যি কান্না করেছিলাম। বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। গতকাল অনেক কান্না করেছি। এখন আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি বড় বাধা দেব না। তখন আমি শার্ট পরতে পরতে বললাম, এখন আপনার কাজটা বুঝে থাকলে অবশ্যই সেটা করবেন। এখন আপনি আসতে পারেন। এটা বলে আমি চলে আসতে লাগলাম। আর এদিকে মেয়েটা একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে আসলো আর ম্যামের রুমে গেল। এত লেট করে অফিসে আসার কারণ জানতে পারি? ম্যাম, দয়া করে অফিসের সব স্টাফদের একটু ডাক দেন, কিছু কথা বলতে চাই। কি এমন বলবেন যার জন্য অফিসের সবাইকে একসাথে ডাকবো? প্লিজ ম্যাম, আমি আপনার কাছে হাত জোড় করছি, এইটুকু করেন আমার জন্য। ঠিক আছে, দেখি কি বলেন। তখন নূপুর অফিসের সবাইকে একসাথে ডাকলো। সবাই আসার পর মেয়েটা বলতে লাগলো, সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, কারণ আমি যেই ভুলটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। গতকাল যে রাফি স্যারের সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটা সবটা শুধুমাত্র একটা বানানো প্ল্যান। রাফি স্যার আমাকে কিছু বলে নাই বা কিছু করতে চায় নাই। আমি ইচ্ছে করে আমার জামা ছিঁড়ে এরকম একটা অভিনয় করেছি। সবাই এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল। সব থেকে অবাক তো নূপুর আর ঈশা হয়েছে। তারা কি করেছে একজন নির্দোষ মানুষের উপর? তখন নূপুর বলতে লাগলো, এই মেয়ে, কি বলছো এসব? তোমাকে কেউ কিছু বলেছে? ভয় এরকম করছো? না ম্যাম, নিজের বিবেককে প্রশ্ন করলাম, কিন্তু উত্তরটা এরকম এসেছে, বাধ্য হয়ে করতে হয়েছে আমাকে। কে বাধ্য করেছে তোমাকে রাফির সাথে এরকম করতে? তখন মেয়েটা বলল, ম্যাম, তার নাম বললে আমার অনেক বড় সমস্যা হবে, হয়তো মেরেও ফেলতে পারে। তারপর রকি আসলো আর বলতে লাগলো, কি হয়েছে এখানে? তখন মেয়েটা রকিকে দেখে ভয় পেয়ে গেল। আর তখন রকি বলতে লাগলো, এই মেয়ে, তাহলে গতকাল এরকম অভিনয়টা করলে কেন? তোমাকে আর বিশ্বাস করা যাবে না। এক্ষুনি বের হও এই অফিস থেকে। তোমার মতো প্রতারককে এই অফিসে চাকরি করতে দিব না। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দেন। আমার চাকরি থেকে বের করে দেবেন না। বেয়াদব মেয়ে, এক্ষুনি বের হও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তারপর মেয়েটা বের হয়ে আসলো। সে জানে তার সাথে এমনটা হওয়ারই ছিল, তবে চাকরি হারিয়েছে তাতে তার কোনো আফসোস নেই। মায়ের চিকিৎসা করাতে পেরেছে, এটাই অনেক। আর এদিকে নূপুর আর রকি তার কেবিনে বসে আছে। নূপুরের মুখে চিন্তার ছাপ। সে কত বড় একটা অন্যায় করেছে সেটা সে বুঝতে পারছে। আর তখন রকি বলল, আরে পৃথিবীতে মানুষকে আর বিশ্বাস করা যায় না। দেখলে মেয়েটাকে দেখে কোনোভাবে বোঝা যায় না সে এরকম একটা নাটক করেছে, আর তাও টাকার জন্য। চাকরিটা তো তুমি তাকে দিতে বলেছিলে, তাহলে কি তুমি কিছু করেছো? কি, তোমার কি মাথা খারাপ হলো নাকি? কিছুদিন পর আমাদের বিয়ে, আর আমি এসব করে নিজের বদনাম করব? আর সব কাজের একটা লাভ থাকে, কিন্তু এখানে আমার এসবের করে কি লাভ বলো? সেটাও কথা। আচ্ছা, তুমি কোথাও যাবে বলেছিলে, সেখানে যাও, আমার কিছু কাজ আছে। আচ্ছা, তুমি তাহলে কাজ করো, আর দুপুরের খাবারটা কিন্তু অবশ্যই টাইম মতো খেয়ে নিও, আর না হলে অসুস্থ হয়ে যাবে। আর দুপুরে আমি আসবো নাকি একসাথে লাঞ্চ করব? না, আজকে আসার দরকার নেই, লাঞ্চের টাইমে আমি বাসায় চলে যাব। তারপর ওকে বাসায় চলে গেল। আর এদিকে আমি বাসায় এসে শুয়ে পড়লাম। মনটা খারাপ হয়ে গেল। মেয়েটার তো কোনো দোষ নেই। মাকে বাঁচানোর জন্য সে এমনটা করেছে। সন্তানরা তো চেষ্টা করতেই পারে, কিন্তু সেটা সবার স্বার্থে হয় না। কিন্তু কখনো কখনো অর্থের কারণে হার মেনে নিতে হয়। আবার কখনো সে অর্থ জোগাড় করতে অন্যরকম পথ বেছে নিতে হয়, যেমনটা মেয়েটা করেছে। এদিকে ঈশা তার কেবিনে বসে আছে আর ভাবছে, কিভাবে আমি রাফির কাছে যাব, কিভাবে এই মুখ দেখাবো রাফির সামনে। তখন ঈশা আমাকে কল দিতে লাগলো। আর আমি ঈশার কল দেখে আর আগে রিসিভ করলাম না। কি লাভ রিসিভ করে? তাদের সাথে কথা বলতে যোগ্যতার প্রয়োজন, যেটা হয়তো আমার মাঝে নেই। তখন ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। আর ঈশা একের পর এক কল দিতেই লাগলো। আর এদিকে নূপুরও ভাবছে, আমার কল কি রাফি রিসিভ করবে?
আসলে রাফি বলেছিল কোনো কাজ করার আগে একবার ভেবে করতে, কিন্তু এই মেয়েটার অভিনয়টা এতটাই জটিল ছিল যে বুঝতেই পারলাম না। তখন নূপুর আমাকে কল দিল, কিন্তু কি লাভ, আমি তো ঘুমিয়ে আছি। এভাবে তারা আমাকে একের পরে কল দিতে লাগলো। আর লাঞ্চের সময় হয়ে আসলো, তখন নূপুরের রুমে ঈশা আসলো আর বলতে লাগলো, ম্যাম, আমি তো অনেক বড় ভুল করেছি। আসলে আমার বোঝা উচিত ছিল রাফি এরকম ছেলে না, কিন্তু কি করব বলেন, মেয়েটার অবস্থা দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম। সেম কাজটা তো আমিও করেছি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কম হলেও 100 তো কল দিয়েছি, কিন্তু সে তো কল রিসিভই করছে না। ম্যাম, আমিও তাকে কল দিচ্ছি, কিন্তু সেম কাজ হচ্ছে, কল রিসিভ করছে না। এখন কি করি বলেন তো? আমি তো তার বাসা চিনি না, যাব কি করে? তবে আপনার তো ওর বাসা চেনার কথা। জি ম্যাম, আমি ওর বাসা চিনি, কিন্তু কখনো যাই নাই। তাহলে চলেন ওর বাসায় যাব, না হলে নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো। তখন ঈশা নূপুরের গাড়িতে উঠলো আর আমার বাসার গেটের সামনে চলে আসলো। কিন্তু সমস্যা হলো, ঈশা আমার রুম কোনটা জানে না, তাই তারা এক রুমে গিয়ে জিজ্ঞাসা করবে ভাবছে। যেইভাবে সেই কাজ, চলে গেল এক রুমের সামনে আর দরজাটা নক করলো। দরজাটা খুলে দিল আর বলতে লাগলো, কি চাই আর কে আপনারা? বলেন, যা বলার আমি রাফির বউ। সবাই তো বুঝতে পারছেন তারা কার রুমে গেছে, আর মেয়েটাই বা কে। পিছের কথা শুনে নূপুরের ঈশা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আচ্ছা পুরি, তোমার স্বামী রাফি, সে এখন কোথায়? আমার সিনিয়র বরটা তার রুমে ঘুমাচ্ছে, চলেন আপনাদের নিয়ে যাই। তখন তারা আমার রুমের সামনে আসলো আর নক দিতে লাগলো। এদিকে আমি শর্ট প্যান্ট পরে শুয়ে আছি। এভাবে হঠাৎ ঘুম থেকে জাগানোর কারণে মেজাজটাই খারাপ হয়ে গেল। তখন এসে দরজাটা খুললাম, ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ঈশা আর নূপুর। তখন চোখটা আবারও ডলা দিলাম, কি করে সম্ভব, ওরা এখানে কি করছে? কিন্তু ওরাই তো। নূপুর আমার নিচের দিকে তাকালো আর আমিও আমার নিচের দিকে তাকালাম। তখনই জিহ্বায় কামড় দিয়ে দৌড়ে ভেতরে চলে আসলাম আর একটা লুঙ্গি আর টি শার্ট পরে আসলাম। কি ব্যাপার ম্যাম, হঠাৎ এই লজ্জা লম্পট চরিত্রহীন ছেলের বাসায়? কোনো সমস্যা নাকি? তবে আজকে কিন্তু আমি আপনার অফিসে যাইনি, তাই কোনো অভিযোগ দিতে পারবেন না? জানি তুমি এখন অনেক কথা বলবে, কিন্তু আমরা এসেছি সরি বলতে। প্লিজ, আমরা বুঝতে পারি নাই যে মেয়েটা এরকম মিথ্যা অভিনয় করবে। যেখানে বিশ্বাস শব্দটা নেই সেখানে থাকার কোনো মানেই হয় না। আপনি তো শুধু সরি বললেন, আর গতকাল এতগুলো মানুষের সামনে আমাকে এত অপমান করলেন, এতটুকু সরি বললেন আর তাতে কাজ হয়ে গেল। মানুষ তখন আমাকে নিয়ে কী ভাবছিল আপনার কোনো ধারণা আছে? সরি প্লিজ রাফি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আপনারা কোনো ভুল করেননি, যেমনটা আমার সাথে হওয়া উচিত ছিল সেটাই করেছেন। আগামীকাল থেকে অফিসে আসবে আর ঠিক টাইম মতো, আর এই কার্ডের ডিজাইনটা দিয়ে দাও। আমি কার্ডটা রেখে দিলাম আর তখন নূপুরের ঈশা চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এত অপমান করলো আর এখন সেই ছোট্ট একটা সরি। যাই হোক, আমি আর অফিসে যাব না, আর বিয়েতেও কোনো বাধা দেব না। কারণ কী লাভ, মানুষের উপকার করে উল্টো নিজের ক্ষতি হয়ে যায়, অপমানিত হতে হয় নিজেরই। তখন ফ্রেশ হয়ে বাইরে আসলাম আর হাঁটতে লাগলাম। মনটা ভালো নেই, তাই হাঁটতে ভালো লাগছে না। তারপর হাঁটতে হাঁটতে একটা পার্কে গেলাম। দেখতে লাগলাম কত মানুষ নিজের বউ বা নিজের জেব, কেউ বা বোন নিয়ে ঘুরতে আসছে, আর আমি বসে বসে ফোন টিপছি। এভাবে সন্ধ্যা হয়ে গেল। 7টার সময় গল্প পোস্ট করতে হবে, তাই আবারও গল্প লিখতে বসলাম। মনটা ভালো না, তাই গল্প লিখতেও কোনো ফিলিংস পাচ্ছি না। তারপর গল্পটা পোস্ট করে বাসা থেকে হাঁটা শুরু করলাম। রাস্তায় মাসুদ ভাইয়ের সাথে দেখা, তারপর তাদের সাথে রাত 10টা পর্যন্ত আড্ডা দিলাম। এখন একটু মনটা ভালো হয়েছে, বাসায় এসে শুয়ে পড়লাম। তখনই মনটা বাঁচতে লাগলো, তাকে দেখি নূপুরের আব্বু কল দিয়েছে। আমি সালাম দিলাম। আঙ্কেল বলতে লাগলো, বাবা, তোমার সাথে যা যা হয়েছে আমি সব শুনেছি আজকে। এরপর তুমি আর অফিসে যেতে চাইবে না, কিন্তু আমি একজন মেয়ের বাবা হিসেবে তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমার মেয়েটার ভুলটা ভেঙে দাও, বিয়েটা হতে দিও না, না হলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে আঙ্কেল, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি আসি তো, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। জি আঙ্কেল, বিশ্বাস রাখেন। তারপর কলটা কেটে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নূপুরের রুমে আসলাম, আর তখন নূপুর বলতে লাগলো, রাফি, আপনি এক কাজ করেন, গাড়িটা বের করেন, এখন আমরা আমাদের ক্লাবে যাব, দেখি কাজ কত দূর হয়েছে। জি ম্যাম, বের করছি। ড্রাইভারকে বলেন বাসায় যেতে, আজকে তার ছুটি। তখন আমি গাড়ি নিয়ে বের হলাম আর নূপুর আসলো আর গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম, একবারও তার সাথে কথা হয়নি। চুপচাপ চলে আসলাম গাড়ি নিয়ে।
আরেকটা ক্লাবে সে গাড়ি থেকে নেমে ক্লাবের ভিতরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একজন চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। দাদা, ওর রকি স্যার কোথায়? স্যার তো কোথাও একটা গিয়েছে, আমি সঠিক জানি না। এটা শুনেই নূপুর মোবাইলটা হাতে নিয়ে রকিকে কল দিল আর বলতে লাগলো, এই তুমি এখন কোথায়? কেন? আমি তো তোমাকে বললাম। আমি ক্লাবে এসেছি, কিন্তু তোমাকে তো দেখছি না এখানে। একজন বলছে তুমি কোথাও গিয়েছো। সে তো ঠিক বলেছে। আসলে কিছু কেনার প্রয়োজন পড়েছে, সেগুলো না আনলে তাদের কাজ করতে পারবে না, সেগুলো আনলাম। ও আচ্ছা, ঠিক আছে। এখানে তো আমি আর বসে থাকি না, কিছু কাজও করে। তখন নূপুর কল কেটে দিল আর আমাকে বলতে লাগলো, আপনাদের স্যার কোনো একটা কাজে বাহিরে গেছে। জি ম্যাম, আমি একটু আসছি, একটু কল করার ছিল। তখন আমি একটু সাইডে চলে আসলাম আর সেই রেস্টুরেন্টের ছেলেটাকে কল দিলাম। আমি জানি এখন রকি কোন কাজে আছে আর কি করছে। ছেলেটা কল ধরলো আর বলতে লাগলো, ভাই, রকি ভাই এখানে একটা মেয়ের সাথে বসে আছে। জানতাম সেরকম কিছু একটা করবে। তুমি মেয়েটাকে চেনো? ভাই, আগেও দেখেছি কিন্তু চিনি না। এক কাজ করো, যেভাবে হোক মেয়েটার বাসা ঠিকানা জোগাড় করে দাও। কিন্তু ভাই, রকির সামনে সেটা কি করে সম্ভব? শোনো, এভাবে গিয়ে বলো দিতে বাধ্য। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করছি। এটা বলে ফোনটা কেটে দিল। ওদিকে রকির ওই মেয়েটার মধ্যে আলাপ হচ্ছে। কে কল দিয়েছিল আর এত পেঁচালো কেন? আরে আমরা একটা প্রজেক্ট করছি তো, সেখানকার 50% শেয়ার ওর, তাই। আর বাদ দাও সেসব কথা, তোমাকে আজকে যা সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না। আরও এদিকে এসে বসো, এত দূর থাকলে ভালো লাগে না। কিন্তু আমাকে বিয়ে করবে কবে? বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, আমি এখন কি করব? আরে তোমাকে বলেছিলাম না আমার একটা ইচ্ছা আছে, আর সেটা হলো যাকে বিয়ে করব তার সাথে আগে 6 মাস হলো প্রেম করব, তারপর বিয়ে করব। কিন্তু প্রেম তো আমরা বিয়ের পরও করতে পারবো। আরে তখন এমন ফিলিংস আসবে নাকি? আর আজকে তোমাকে অনেক হট লাগছে, ইচ্ছা করছে একটু আদর করতে। যা দুষ্টু, এই জন্যই তো বললাম চলো বিয়েটা করে ফেলি। কেন, বিয়ের আগে আদর করলে কি এমন হবে? আর আমি তো তোমাকেই ভালোবাসি নাকি, আর বিয়েটা তোমাকেই করব। তখন এই ছেলেটা আসলো, মানে ওয়েটার। আপনার কথা যদি শেষ হয় তাহলে আমি কিছু বলতে পারি? আচ্ছা বলেন। আপু, আমাদের রেস্টুরেন্ট থেকে একটা অফার দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের মতো সুন্দর কাপলদের জন্য। আর আপনাকে হয়তো স্যার বলেছে আজকে আপনাকে বেশ সুন্দর লাগছে, আর সেজন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটা বিশেষ উপহার শুধুমাত্র আপনার জন্য। উপহারটা আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, তাই প্লিজ আপনার বাসার ঠিকানাটা দেন যাতে আপনার উপহার পৌঁছে দিতে সহজ হয়। 2 নাম্বার রোড, 20 নাম্বার বাসা। ধন্যবাদ আপু, আপনাদের বেশ মানিয়েছে। আপনারা এনজয় করুন। আর কিছু দেবো আপনাদের? 2টা জোশ নিয়ে আসো। ঠিক আছে স্যার। তখন ছেলেটা বাহিরে আসে আর আমাকে কল দেয়। ভাই, আপনার বুদ্ধির জবাব নেই, এক ঝটকায় কাজ হয়ে গেছে। মেয়েটার বাসার ঠিকানা হলো 2 নাম্বার রোড, 20 নাম্বার বাসা। ধন্যবাদ ভাই, তবে একটা জিনিস মনে রাখবা, মেয়েদের ইমপ্রেস করতে চাইলে সবসময় তার সুন্দর প্রশংসা করবে। আর ভুলেও একটা মেয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করতে যেও না, নাহলে তোমার খবর আছে। আর তোমার সাথে আমি পরে দেখা করবো রেস্টুরেন্টে, ঠিক আছে? ঠিক আছে ভাই। তখন আমি মনে মনে বলতে লাগলাম, পরে তোমাকে দেখছি বাছা। তারপর আবারও নূপুরের কাছে গেলাম, গিয়ে দেখি নূপুর এক জায়গায় দাঁড়িয়ে আছে। ম্যাম কিছু ভাবছেন নাকি? আসলে একটা জিনিস ভাবছি যে এই কাজটা আমার কাছে পছন্দ হচ্ছে না। এটা অন্যরকম কিছু করলে কেমন হয়? আসলে ম্যাম এখানে হয়তো রকি স্যার আছে, উনি হয়তো আপনার কোনো খারাপ চায় না। আর আমি এখানে কি বলবো? আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, এগুলো আপনাকে দেখতে হবে। আমার কাছে মনে হয় এই কাজটা যদি এভাবে না করে ওইদিকে একটু কল ঘুরিয়ে করা যায় তাহলে হয়তো ভালো হবে। ঠিক বলেছেন। এই কন্ট্রাক্টর সাহেব, উনি যেভাবে বলেছেন সেভাবে কাজটা করবেন। আর আপনাদের স্যারকে বলবেন এটা আমার হুকুম। রাফি, চলেন আমার সাথে। তারপর আরও কিছু সময় এগুলো ঘুরে দেখলো, তারপর গাড়িতে উঠলো আর আমি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম, আমার এখন একটু ছুটি লাগবে, শরীরটা বেশি ভালো না। ঠিক আছে, আমাকে অফিসে দিয়ে আপনি বাসায় চলে যান। তারপর নূপুরকে অফিসে দিয়ে গাড়িটা পার্ক করে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। রুমে এসে নীলিমাকে কল দিলাম। ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? তেমন একটা ভালো না, তবে তোমাকে বলেছিলাম আমাকে একটু হেল্প করতে। ভাইয়া, একটা হেল্প করো না আমাকে। আপনি বাঁচিয়েছেন ওই রকি মানুষরূপী জানোয়ার এর কাছ থেকে। কি করতে হবে শুধু এতটুকু বলেন, আমি বাকিটা দেখছি। 2 নাম্বার রোড, 20 নাম্বার বাসা। ওখানে একটা মেয়ে আছে, সেটাও রকির জেব।
তুমি একটু তার সাথে কথা বলবে এবং যা যা বলতে হবে জানো তো। আরেকটা কঠিন কাজ তোমাকে করতে হবে। 2 দিন আগে সে আমার সাথে একটা গেম খেলেছিল, এখন আমি তার সাথে একটা গেম খেলবো, আর সেই জন্য তোমাকে বা ওই মেয়েটাকে আমার প্রয়োজন। তারপর আমি কলটা কেটে দিলাম আর মনে মনে হাসতে লাগলাম। রকি, আমার সাথে গেম খেললি, এখন দেখ আমি তোর সাথে কি করি। মাথাটা খুব ব্যথা করছে, তাই একটু শুয়ে পড়লাম। আর এদিকে ঈশা বিকাল আমাকে কল দিল আর বলতে লাগলো, আমার সাথে একটু দেখা করতে পারবা? কেন? আমার সাথে দেখা করে কি হবে? আসো, একটু কথা আছে তোমার সাথে। কোথায় আসতে হবে? সামনের পার্কে আছো। আচ্ছা ঠিক আছে। তারপর উঠে ফ্রেশ হলাম আর একটা রিক্সা নিয়ে বের হলাম ঈশার সাথে দেখা করার জন্য। আর এদিকে নীলিমা ওই মেয়েটার বাসায় গেল আমার দেওয়া ঠিকানা মতো। ওখানে গিয়ে দরজা নক করতে মেয়েটা দরজা খুললো। আর তখন নীলিমা বলতে লাগলো, আপু, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। আর তুমি হয়তো রকিকে অবশ্যই চেনো। চিনবো না কেন? রকি আমার বয়ফ্রেন্ড। শুধু তোমার একার বিএফ না সে, অনেকগুলো মেয়েরই বিএফ সে, তার মধ্যে আমিও আছি। কি বলেন এসব আপু? এটা কি করে সম্ভব? সে তো এরকম ছেলে না। বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখো, আমার আর তার কিছু পিক একসাথে অনেক তুলে ঘুরেছি। তার বিয়েও ঠিক, তাই তোমাকে সাবধান করতে আসলাম। ধন্যবাদ আপু, অনেক বড় উপকার করলে। আমি তো তাকে ছাড়বো না। মাথা গরম করে কিছু হবে না, তার বিয়ের দিন যা করার করতে হবে আমাদের। একটা প্ল্যান আছে, থাকবে আমাদের সাথে? অবশ্যই আপু। তারপর নীলিমা তাকে সব বুঝিয়ে বলল। আর অন্যদিকে আমি পার্কে গিয়ে বসে আছি। একটু বার ঈশা আসলো আর তার সাথে আরো একজনকে দেখে আমি চমকে গেলাম। আপনাদেরও তিমনের কথা মনে আছে? আমার কলেজ ফ্রেন্ড ছিল, এখন তার বাবার ব্যবসা দেখাশোনা করছে। এমনকি আমি যখন অফিসে জয়েন করি আর আমাদের যে ডিলটা হয়েছিল সেটা ইমনের কোম্পানির সাথেই। কিরে, তুই এখানে কেমন আছিস? আসলাম, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোর খবর পাওয়াই যায় না। নিলে তো পাবি। আচ্ছা, অনেক কথা হয়েছে যে কারণে রাফি তোমাকে ডাকলাম। আসলে আমি সেদিনের ঘটনার জন্য আবারও সরি। আর ওকে তো তুমি চিনোই, তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল। আর তুমি যে আমার কাছে এত বড় একটা মিথ্যা লুকিয়েছো সেটা আমি ভাবতে পারি নাই। কি মিথ্যে লুকিয়েছি? আচ্ছা, তোমাকে সব বলছি। নূপুর ম্যাম যে তোমার কলেজ লাইফের গার্লফ্রেন্ড ছিল সেটা কেন তুমি আমাকে বলো নাই? তখন আমি ইমনের দিকে তাকালাম, ইমন অন্যদিকে ঘুরে গেল। দেখো, তোমাদের ব্রেকআপ হওয়ার কাহিনীটাও আমি জানি, আর এইটাও জানি তুমি এখনো নূপুরকে ভালোবাসো। ইমন আমাকে অনেক দিন ধরে বলছে যে সে আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম, লাইফ পার্টনার হিসাবে তোমাকে চেয়েছিলাম এবং তোমাকে আমার ভালোবাসার কথাও জানিয়েছি। কিন্তু তুমি এখনো নূপুরকে ভুলতে পারো নাই, যার কারণে আমাকে গ্রহণ করতে সমস্যা হচ্ছে সেটা আমি বুঝি। আর তাই তো তুমি আমাকে কোনো উত্তর না দিয়ে শুধু সময় চেয়ে যাচ্ছ। গতকাল ইমন আবার বলছে তার ভালোবাসার কথা, আর আমি আর কিছু না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ তুমি হয়তো কখনো আমাকে গ্রহণ করতে না। ভালো একটা কাজ করছো। সত্যি আমি নূপুরকে এখনো বলতে পারিনি, তাই তো আর এই মনে অন্য কাউকে জায়গা দিতে পারছি না। অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে নিয়ে কোনো ফিলিংস আসে না। আর ইমন খুব ভালো একটা ছেলে, সে তোমাকে সুখে রাখবে। আমার বিশ্বাস তুমি সুখে হবে। আর আমাকে বিয়ে করলে হয়তো নূপুরের জায়গাটা কখনো পেতে না। কিন্তু নূপুর ম্যামের তো বিয়ে ঠিক হয়ে আছে এবং কিছুদিন পর বিয়ে। সেটা আমি জানি, এবং নূপুরকে আমি পাবো না সেটাও জানি। আর চাইও না ফিরে পেতে। হয়তো কোনো একদিন নতুন কাউকে নিয়ে জীবন সাজাতে হবে, কিন্তু সেটা অনেক কষ্ট হবে। কিন্তু এটা ঠিক যে রকির সাথে নূপুরের বিয়েটা আমি হতে দেব না। কিন্তু কেন? তুমিও বিয়ে করতে চাচ্ছ না, আবার রকির সাথে বিয়ে দিবে না কেন? কারণ রকির চরিত্র ভালো না, অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করে। আর তার থেকে বড় কথা হচ্ছে রকি নূপুরকে ভালোবাসে না, ভালোবাসে নূপুরের সম্পত্তিকে। আর সেটা লিখে নিতে চায় নিজের নামে। নূপুরের আব্বু দিতে চায় না এই বিয়ে। এক প্রকার জোর করে বিয়েটা হচ্ছে, আবার নূপুরের জেদের কারণে এসব হচ্ছে। বুঝলাম। আমি আর ইমন 4 মাস পর বিয়ে করব বলে ভাবছি। ঠিক আছে, তবে এখন আমাকে একটু হেল্প করতে পারবে? এমনভাবে বলছো যেন অপরিচিত কারো কাছ থেকে হেল্প চাচ্ছ। ধন্যবাদ, কিন্তু হেল্পটা হলো। তারপর থেকে সব বুঝিয়ে বললাম, আর এটাও বললাম যে এতে ইমনের কোনো আপত্তি আছে কিনা। তখন ঈশা ইমনের দিকে তাকালো, আর ইমনও তখন বলতে লাগলো, আরে বেটা, আমার সমস্যা কি? হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আগামীকাল থেকে তাহলে মিশন শুরু। তারপর আমরা 3জন মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। তবে সেটা কিন্তু
ইমন ট্রিট দিয়েছে। তারপর আমি বাসার দিকে আসতে শুরু করলাম। মাসুদ ভাইয়ের বাসার সামনে এসে তার কাছে গেলাম আর তার সাথে কিছু কথা বলে আসলাম আর বললাম যে তার কিছু ছেলে পেলে লাগবে। আর আমার ছোট্ট প্ল্যানটা তাকে বললাম, এবার বুঝবি মজারও কি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে কল দিলাম। আগামীকাল সুমাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাসায় কল দিয়ে শুধু বিয়ের প্যারা শুনতে হয়, তাই ইচ্ছে করে না কল দিতে। এত মাথা ব্যথা তাদের আমার বিয়ে নিয়ে। তারপর রাগ করে কলটা কেটে দিলাম। আর তখন নীলিমার কল আসলো। গিয়েছিল ওই মেয়েটার সাথে দেখা করতে। কাজ হয়েছে, এখন আমাকে কি করতে হবে সেটা বলো। এখন রকিকে কল দেবে আর আমি যা যা মেসেঞ্জারে লিখে পাঠাবো তাই তাকে বলবে। ঠিক আছে, তুমি পাঠাও। তারপর আমি কিছু লেখা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম নীলিমার কাছে। আর তখন নীলিমা রকিকে কল দিল আর বলতে লাগলো, বাবু কেমন আছো? তুমি আজকে একবারও আমার খোঁজ নিলে না। বাবু আজকে অনেক বিজি ছিলাম, কিন্তু একটু পর তোমাকে কল দিতাম সত্যি। আমাকে আগের মতো করে এখন আর ভালোবাসো না। আরে পাগলি মেয়ে, এত রাগ করলে চলে? কাজ করছি কার জন্য? আমাদের ভবিষ্যতের জন্যই তো, তাই না? শালা কি নাটক রে বাবা, তোকে তো নোবেল দিতে হবে। ঠিক আছে বাবু, তুমি তোমার কাজ নিয়ে থাকো। ওই দিন তুমি রাগ করেছিলে, তোমার সাথে রুম ডেটে যাবো না বলেছি দেখে, কিন্তু তোমাকে রাগ করে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেহেতু বিয়ে করব তাহলে রুম ডেট করা যায়। এখন খুশি তুমি? সত্যি বাবু, এগুলো তুমি বলছো নাকি আমার সাথে মজা করছো? সত্যি বাবু, আমি মজা করছি না। তোমাকে খুশি না দেখলে আমার ভালো লাগে না। আগামীকাল আমার বান্ধবীর রুম ফাঁকা আছে, সে 2 দিনের জন্য তার নানুর বাসায় যাবে। সেখানে তুমি আসবে, আমি অপেক্ষা করব। ঠিক আছে বাবু, তোমাকে অপেক্ষা করতে হবে না, আমি তোমার আগে সেখানে চলে আসবো। তারপর নীলিমা কল কেটে দেয়। আর এদিকে রকি তো খুশি ঠেলায় রুমে লুঙ্গি পরে ডান্স দিতে লাগলো, কারণ তার আরও একটা মিশন সাকসেসফুল হতে যাচ্ছে। আর এদিকে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নূপুরকে কল দিলাম আর বললাম, ম্যাম আজকে শরীরটা ভালো না, আজকে আমার ছুটি লাগবে। এভাবে ছুটি নিলে অফিস চলবে কি করে? আর আজকেই কিন্তু ছুটি দিতে পারবো, আগামীকাল চলে আসবেন। এটা বলে কলটা কেটে দিল আর আমি আমার কাজ শুরু করে দিলাম। আর এদিকে রকি নীলিমা দেওয়া ঠিকানায় চলে গেল। আর নীলিমা চলে গেল। রকি নীলিমাকে রুমে নিয়ে যায় আর বলে, বাবু আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি রাজি হয়ে গিয়েছো। বিশ্বাস না করার কি আছে? হঠাৎ তাদের দরজা থেকে কেউ নক করছে। তখন রকি বলল, হঠাৎ আবার কে আসলো? কি জানি, এখানে তো কারো আসার কথা না, হয়তো দুধ দেওয়ার লোকটা এসেছে, তুমি নিয়ে আসো। তখন রকিকে দরজা খুলতে গেল। আর এদিকে নীলিমা মনে মনে বলতে লাগলো, যা বাবু, গেলেই বুঝবে কত ধানে কত চাল হয়। তারপর রকিকে দরজা খুললো আর দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি চাই? এখানে কি করিস? আমি যা করি তোকে বলতে হবে? বলবি না তাই তো? ওই দেখ কতগুলো লোক, সব আমার লোক। আমাদের এলাকায় মাইয়া নিয়ে আসছিস মজা করতে, আর আমাদের কিছু দিবি না? নে এগুলো দিয়ে এনজয় কর। ওই শালা, আমাকে কি তোর ফকির মনে হয়? এ নে 5,000, তবুও এখান থেকে যা আর আমাকে কাজটা করতে দে। শালা, এই নে তোর 5,000, আর সাথে নে 20 টাকা, ওইটা কিনে নিস। এই তোরা সবাই কোথায় রে? শালায় মাইয়া নিয়া ফ্ল্যাটে আসছে। তারপর সব ছেলেরা দৌড়ে আসে আর সেই লেভেলের মার দেয়। পাবলিকের মায়ের বলে কথা, শার্টটাও ছেড়ে ফেলে। এত মানুষের মাঝে রকির চোখ আটকে পড়ে একটা লোকের ওপর, আর সেটা হলাম আমি। গেটের সামনে দাঁড়িয়ে আছি, সবাই মেরে চলে গেল। তখন আমি ওর কাছে আসলাম। কিরে, কেমন দিলাম? হ্যাঁ, খুব ব্যথা করছে নাকি? রকি কিছু বলছে না। তখন আমি তাকে একটা হাসপাতালে নিয়ে যেতে বললাম। তখন মাসুদ ভাই ছেলেরা তাকে একটা হাসপাতালে নিয়ে গেল। আর এদিকে আমি নূপুরকে কল দিলাম। ম্যাম, এখন যেটা বলবো সেটা শুনতে হয়তো আপনার কাছে ভালো লাগবে না, তবু এটা সত্যি। আপনার হবু বর, মানে হচ্ছে রকি স্যারকে পাবলিকে গণপিটানি দিছে। কি? কেন মারলো তাকে? কি করেছে সে? কেন মেরেছে সেটা তার মুখ থেকে শুনে নেবেন। এখন সে ওই হাসপাতালে ভর্তি আছে, দেখে আসতে পারেন। রাফি সাহেব, আপনিও আসেন সেখানে। ম্যাম, আমি তো আজকে ছুটিতে ছিলাম, তবু আপনার কথা রাখতে আসছি। আপনারা হয়তো ভাবছেন আমি কেন বলে দিলাম না যে রকি এসব কাজ করতে গিয়ে পিটানো খেয়েছে। আসলে তাতে কোনো লাভ হতো না, কারণ নূপুর খুব জেদি মেয়ে, আর রকি হয়তো হাত ধরে মাপ চেয়ে নিত আর সব ঠিক হয়ে যেত। তাতে ওই মেয়েগুলোর কোনো লাভই হতো না। আর আমি চাই না এখন নূপুর এসব বিষয়ে কিছু জানুক, আর রকি যে বলবে না এটা আমি শিওর। তারপর আমি হাসপাতালের ভিতরে বসে আছি। একটু পর নূপুর আসলো আর আমাকে বলতে লাগলো, কোথায় আছে রকি? চলেন দেখি। তখন আমি আর নূপুর রুমে গেলাম। গিয়ে দেখি রকি শুয়ে আছে, কয়েক জায়গায় ব্যান্ডেজ করা। স্যার, খুব ব্যথা করছে কি আপনার? না মানে পাবলিকের মার বলে কথা। কেন মারলো তোমাকে এত মানুষ? কি করেছিলে তুমি? বাবু কথা বলতে কষ্ট হচ্ছে,
কোন শালার জানি মুখে একটা ঘুষি মারছে, দাঁত ব্যথা করছে এখন। স্যার পাবলিকের মার বলে কথা। কেন মেরেছে সেটা বলো। তখন রকি আমার দিকে তাকালো আর ইশারা করলো আমি নূপুরকে কিছু বলেছি কিনা। তখন আমি মাথা নাড়িয়ে না করলাম। বাবু আসলে হয়েছে কি, গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ একটা রিক্সার সাথে ধাক্কা লেগে যায় আর রিক্সাটা ভেঙে যায়, আর তখন পাবলিক এসে আমাকে মারতে শুরু করে। রিক্সার জরিমানা দিয়ে দিলেই তো হতো, কি অবস্থা করেছে। রাফি সাহেব, ওকে নিয়ে গাড়িতে আসুন। তখন নূপুর চলে গেল আর আমি বলতে লাগলাম, বলেছিলাম না আমার সাথে লাগতে আসিস না, দেখলি তো কি অবস্থা হলো, আর একটু হলে তো মেরে ফেলতো তোকে। তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দিব? আরে আমার নাম রকি, একবার শুধু বিয়েটা হতে দে, তোকে আমি হাওয়ার মতো উড়িয়ে দিব। হ্যাঁ সেটাই তো, দেখি কি হয়। আমারও ইচ্ছে উঠতে, হাত দে। তখন আমি তার হাত ধরে টান দিলাম। সে বলল, রে বাবা রে, ব্যথায় উঠতে পারছি না। কি হলো, যাবি নাকি বেড থেকে লাথিতে ফেলে দেব? তখন রকি একা একা উঠলো আর তারপর তাকে আমি গাড়িতে নিয়ে আসলাম। গাড়িতে উঠিয়ে নিয়ে আমি বললাম, ম্যাম তাহলে আমি এখন বাসায় যাই, আপনারা চলে যান। ঠিক আছে, আপনি বাসায় যান। তারপর আমি একটা রিক্সা নিয়ে বাসায় আসতে লাগলাম। হঠাৎ রাস্তায় রিক্সার চাকার সমস্যা হলো আর আমাকে নেমে যেতে হলো। হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি, একটু সামনে বাসা। হঠাৎ পিছন থেকে একজন ডাকতে লাগলো, রাফি, এ রাফি দাঁড়াও। আমি পিছন করে দেখলাম একটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা নিয়ে আমাকে ডাকছে। জি বলেন, আমাকে কেন ডাকছেন? তুমি হয়তো আমাকে চিনতে পারো নাই, কলেজে একসাথে পড়েছি আমরা। আরে হ্যাঁ তাই তো, চশমা পরেছি তো তাই চিনতে পারিনি। আর এই পিচ্চিটা কে? এটা আমার মেয়ে। তো তুমি কেমন আছো? আর সেদিনের ঘটনার পর থেকে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারি নাই, কারণ আমি জানতাম না এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর নূপুর এতটা সিরিয়াস হয়ে যাবে। আমি শুধু তোমাকে আর তাকে ভিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছিলাম। ঠিক আছে, তো তোমার দিনকাল কেমন কাটছে আর তোমার হাজবেন্ড কেমন আছে? আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন মেয়েটাকে। আমার আর নূপুরের ব্রেকআপ হওয়ার মূলেই ছিল এই মেয়েটা। তবে আমি তাকে সে কবে ক্ষমা করে দিয়েছি। সে একটা জব করে আর আমি নূপুরকে অনেক খুঁজেছি কিন্তু কখনো আর পাই নাই। তাকে শুধু এতটুকু বলতাম যে তুমি ছেলেটা খারাপ নও। সেদিনের ঘটনাটা শুধু আমার সাজানো একটা নাটক ছিল। তাকে পাবে কি করে? সে এখন অনেক বড় একটা কোম্পানির মালিক এবং তার অফিসে এখন আমি চাকরি করি। কি, এক্সের অফিসে চাকরি করো? তার এখনো বিয়ে হয় নাই? না হয়নি, তবে আর 11 দিন পর বিয়ে। তার সাথে কোনোভাবে দেখা করা যাবে না, আর তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর তার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এসব করে আর কি হবে? তবে তুমি চাইলে একটা কাজ করতে পারো, বিয়ের দিন আসতে পারো। সেদিন আমার একটা প্ল্যান আছে। ঠিক আছে, সেদিন আসবো। এখন তোমার নাম্বারটা দাও আর এখন আমার বাসায় আসো, ঘুরে যাবে। না আজকে যাব না, অন্য একদিন। তোমার হাজবেন্ড বাসায় থাকলে একসাথে বসে চা খেয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি যাই। তখন আমি তার মেয়েকে কিছু কিনে দিলাম আর তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম আর তখন পিচ্চিটা আসলো আমার রুমে আর বলতে লাগলো, এই সিনিয়র জামাই, ওই দিন মায়াগুলো তোমার কাছে কেন আইলো? তো আসবে না? তুমি আমার বউ হয়ে একবার কি আমার ঘরটা গুছিয়ে দিয়েছো? আমি তো পারি না ঘর গোছাতে, কি করে করব? তাহলে এখন গিয়ে সেটা শিখে আসো আর তোমার সিনিয়র জামাইকে এখন ঘুমাতে দাও। ঠিক আছে সিনিয়র জামাই, তুমি ঘুমাও, আমি আসি। তারপর পিচ্চিটা চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। আর এদিকে নূপুর রকিকে বাসায় দিয়ে আসলো। আর রকি বাসায় গিয়ে আগে কি করবে বুঝতে পারছে না, কারণ আমি তার সাথে এরকম একটা গেম খেলবো সেটা তো জানা ছিল না। আর নূপুর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। আজকে শরীরটা তো আর খারাপ লাগছে। এভাবে বিকেল হয়ে গেল। নূপুরের বিয়ের আর কয়েকটা দিন বাকি আছে, সব দায়িত্ব এসে আমার উপরই পড়বে। তখন আমি গিয়ে কার্ডগুলো নিয়ে আসলাম আর সেগুলো নূপুরের বাসার কাছে নিয়ে গেলাম। নূপুরের বাসায় গিয়ে ওই আন্টির সাথে একটু গল্প করলাম। তারপর কার্ডগুলো নিয়ে নূপুরের কাছে নিয়ে আসলাম। ম্যাম আপনার কার্ডগুলো হয়ে গেছে, একটু চেক করেন। আচ্ছা রেখে যান, মাথা ব্যথা করছে, পরে দেখব। ম্যাম এই যে নাম্বারটাতে এগুলোর বিল পাঠিয়ে দেবেন, এখানে হিসাব করা আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে যান। তারপর আমি চলে আসলাম। তখন দেখলাম আঙ্কেল বাগানে বসে আছে। আমি ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি করছেন? ওয়ালাইকুম সালাম। এই তো বাবা বসে আছি, আসো বসে গল্প করি। তখন আমি আঙ্কেলের পাশে বসলাম আর আঙ্কেল বলতে লাগলো, জানো আমার বাবার খুব বেশি টাকা পয়সা ছিল না। এই বিজনেসটা আমার বাবা শুরু করেছিল একটা টিনের রুমে একজন সহকারী নিয়ে। বাবা মারা যাওয়ার পর একবার ভেবেছিলাম এই বিজনেসটা আর করব না,
নতুন কিছু করবার চেষ্টা করব, কারণ বারবার শুধু লস হচ্ছিল। একসময় অনেক পরিশ্রমের ফলে লাভ হতে শুরু করে। তখন আমি 2টা রুম করি আর সেখানে কয়েকজন কর্মী নিয়ে কাজ শুরু করি। নিজের চেষ্টা আর পরিশ্রম এর কারণে আজ এখানে আসতে পেরেছি। নিজেকে খুব সফল মনে হয়, কিন্তু এরপরও যখন নিজের মেয়েটার কষ্ট এভাবে দেখতে হয়, আজ তোমার মতো একটা ছেলে থাকলে হয়তো আরও কিছু করতে পারতাম জীবনে। ভেবেছিলাম তোমার মতো করে একটা ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিব, কিন্তু আমার ভাগ্য কত ভালো দেখো। আঙ্কেল, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আর আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আচ্ছা আঙ্কেল, আবার আসলে কথা হবে। তারপর আমি চলে আসলাম বাসায়, আর বাসার ছাদে গিয়ে নীলিমাকে কল দিলাম। কেমন দিলাম? হ্যাঁ, শালার তো অবস্থা খারাপ। হ্যাঁ, অভিনয়টা সে হয়েছে, এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে। তারপর আমি তাকে সব কাজ বুঝিয়ে দিলাম। তারপর মনের সুখে গান শুনতে লাগলাম, তাও আবার প্রতীক হাসানের গার্লফ্রেন্ডের বিয়ে গানটা। গরমের দিন ছাদে বসে গান শোনার মজাটাই আলাদা, যারা শোনে তারাই জানে। হঠাৎ আমার গানটা শোনার 12টা বাজে একটা কল আসলো। দেখলাম এটা ঈশার কল। তখন সাথে সাথে রিসিভ করলাম। কি মিস্টার, কি করো? হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে হেডফোন গুঁজে গান শুনছি। বাহ, বেশ রোমান্টিক মুডে আছো তাহলে। কল দিয়ে বিরক্ত করলাম নাকি? আরে না, ঠিক আছে। তো বলো, কি অবস্থা? অবস্থা তো ভালো, তবে ইমন বলছে জবটা ছেড়ে দিতে, তার কোম্পানিতে জব নিতে। তো তুমি কি বলেছো? আমি বলছি যে চাকরিটা এমন আমি ছাড়তে পারবো না, এটা আমার যোগ্যতা দিয়ে পেয়েছি। ভালো, তাই কি করছো? এই তো বসে বসে তোমার সাথে কথা বলছি। তা আগামীকাল অফিসে আসবে না? হ্যাঁ, আসবো তো। আর আগামীকাল থেকে শুরু হবে আমাদের কাজ। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো। তারপর তার সাথে কথা বলে শেষ করে রুমে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। এদিকে নূপুর বিয়ের কার্ডগুলো দেখলো আর লোকটার বিল পাঠিয়ে দিল, আর ভাবতে লাগলো, রাফি কি তাহলে আমাকে একটু ভালোবাসে না? আমার বিয়ের আয়োজন সে করছে, তার হয়তো কষ্ট হয় না। আর হবেই বা কেন, সে তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি। আর অন্যদিকে রকি ঘুমাতে পারছে না, কারণ তার মনে এখনো প্রতিশোধের আগুন জ্বলছে। সে বুঝতে পারেনি আমি এরকম কিছু একটা করব। তখন রকি আবারও একটা ফোন দিয়ে আটলো আর বলতে লাগলো, এবার পালাবে কোথায় বাবু? এবার তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে মেরে ফেলতে হবে, নয়তো আমার কাছে আমি সাকসেস হতে পারবো না। তারপর সে তার ছেলেগুলোকে কল দিল আর তার প্ল্যানটা তাদেরকে বলল, আর কি কি করতে হবে সেটাও বলল। আর এভাবেই সকাল হয়ে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর নাস্তা করলাম আর বের হলাম অফিসের জন্য। গেট দিয়ে বেরোতে যাব, তখন থেকে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে সালাম দিলাম। আঙ্কেল বলল, রাফি, তোমাকে তো কয়দিন হলো দেখি না, থাকো কোথায়? আঙ্কেল, একটু বিজি থাকি আর কি, তাই হয়তো আপনার সাথে দেখা হয় না। বাবা, এটাই কাজের বয়স, ঠিক মতো কাজ করবে কেমন? জি আঙ্কেল। তখন ঈশা রিক্সা নিয়ে এসে হাজির। রাফি, উঠো রিস্কাতে। না, তুমি যাও, আমি অন্য একটা নিয়ে আসছি। আসতে বলছি। তখন আমি রিক্সাতে উঠে বসলাম আর রিক্সা যেতে লাগলো তার আপন গতিতে। এভাবে অফিসে চলে গেলাম। এদিকে নূপুর অফিসে এসে বসে আছে। তারপর আমি ওর কেবিনে গেলাম। ম্যাম, আসতে পারি? আসেন। 20 মিনিট লেট হলো কেন? ম্যাম, হয়েছে কি, বাড়িওয়ালার সাথে একটু কথা বলছিলাম। জানতাম এরকম কিছু একটা হবে। বাসা ভাড়া দেন না মনে হয়, তাই এরকম দাঁড় করিয়ে টাকা চায়, আর আপনার লেট হয়। আসতে মায়া মানুষ যে একটু বেশি বুঝে, সেটা আপনাকে দেখলে বোঝা যায়। কি বললেন? একটু জোরে বলেন। খাইছে রে, এটাও কি শুনে ফেলছে নাকি? এ মানে ম্যাম, টাকা পয়সা পায় না, আসলে তারা আমাকে নিজের ছেলের মতো করে দেখে তো, তাই আর কি। জানি জানি, এখন কাজে মনোযোগ দেন। ম্যাম, আপনাকে কিছু বলতে চাই। জানতাম তুমি আমাকে কিছু বলবে। বলেন, কি বলবেন? আসলে ম্যাম, হয়েছে কি, ঈশাকে যদি আমার কেবিনে বসানো যেত না, মানে আমি আর সে একে অপরকে না দেখে থাকতে পারি না, আর একসাথে বসলে দেখতেও পারতাম আর কাজটাও তাড়াতাড়ি করতে পারতাম। এই কথাগুলো শুনে নূপুর বসা থেকে উঠে পড়লো আর মনে মনে বলতে লাগলো, শালা ন্যাংটা হাঙ্কর কুমির। আমি ভাবলাম আমাকে নিয়ে হয়তো কিছু বলবে, সে তার প্রেমিকা ঈশাকে নিয়ে বলছে, আসছে, তাদের একসাথে বসতে দেব। তখন নূপুর বলল, আপনার চাকরিটা কি করার ইচ্ছা আছে নাকি চলে গেছে? আমার অফিসে বসে এইসব প্রেম চলবে না। প্রেম করতে হলে আমার অফিস থেকে বের হয়ে করতে হবে। তখন আমি তাকে বললাম, আচ্ছা ম্যাম, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন। তবে আমার একটা রিকোয়েস্ট, ওই দিনের ঘটনার পর আমার বাবুটার উপর আমি ভীষণ রেগেছিলাম, আপনি দেখতে পেয়েছেন। তার সাথে এখন আবার আগের মতো ঠিক হয়ে গেছে সব, তাই ঈশা একটা ট্রিট দেবে, সেখানে আপনাকে থাকতে হবে। না, আমি কেন থাকবো? তখন ঈশা আসলো আর বলতে লাগলো, ম্যাম, এই ফাইলটা যদি একটু চেক করে সাইন করে দিতেন। ঈশা ম্যামকে ওই কথাটা বলল। ম্যাম যেতে চাচ্ছে না।
ম্যাম, আপনাকে ছাড়া আমি ট্রিট দিবই না। আর থাক ম্যাম, মনে হয় আমাদের সাথে যেতে চাচ্ছে না। হয়তো তার সম্মান কমে যেতে পারে আমাদের মতন কর্মচারীদের সাথে গেলে। আমি এসব বলেছি নাকি? ঠিক আছে, লাঞ্চের টাইমে 3 জন যাব। এখন কাজে মনোযোগ দেন। বাবু তুমি এখন যাও, ম্যাম পরে সাইন করে দেবে, আর পিয়ন তোমার কাছে ফাইল দিয়ে আসবে। তখন নূপুর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, আর এদিকে ঈশা চলে গেল। আর তখন আমি বলতে লাগলাম, সরি ম্যাম, মনে ছিল না। এখন কাজে মনোযোগ দেন। এই যে ফাইলটা চেক করেন ঠিক আছে কিনা। তারপর আমি কাজ করতে লাগলাম। এভাবে লাঞ্চের টাইম হয়ে গেল। তখন আমরা 3 জন একটা রেস্টুরেন্টে গেলাম, খাবার অর্ডার করলাম। আমাদের প্ল্যান মতো আমরা কাজ করছি। তখন ঈশা 1 লোকমা খাবার আমার মুখে তুলে ধরলো আর বলতে লাগলো, বেবি এই নাও, আর আমাকেও খাইয়ে দাও। তখন আমি তোকে খাইয়ে দিলাম। ঈশা বলতে লাগলো, বেবি এভাবে সারা জীবন খাইয়ে দিবে তো? হ্যাঁ গো পাগলি, দেব। তখন নূপুরের দিকে তাকালাম, আর আগে চোখ মুখ লাল হয়ে আছে, নিচের দিকে মাথা দিয়ে খাচ্ছে। আমি তো মনে মনে সেই লেভেলের হাসি দিচ্ছি। এভাবে খাওয়া শেষ করলাম, একটা কথা নূপুর বললো না। তারপর ঈশা বিল দিল, আর আমরা অফিসে চলে আসলাম। এভাবে দিনগুলো কাটছিল। হঠাৎ একদিন নূপুর বলতে লাগলো, রাফি, আপনি একটা কাজ করেন, আমাদের ক্লাবে যান আর গিয়ে কাজ দেখে আসেন। আর ওখানে রকি আছে, টাকা লাগলে চেকে আমার সাইন করা আছে, অঙ্কটা বসিয়ে দিয়ে আসবেন। তারপর আমি সেই ক্লাবে গেলাম, গিয়ে দেখি রকি সেখানে বসে আছে, আর আমাকে বলল, আরে রাফি যে, আসেন আসেন, আপনার জন্যই অনেক আয়োজন করা আছে। তখন আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলে পেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি তার কাছে গেলাম। রকি আমার কাঁধে হাত রেখে বলতে লাগলো, এ রাফি এদিকে আসো ভাই। বলেছিলাম বাবু আমার সাথে লাগতে এসো না, কারণ আমি কতটা ডেঞ্জারাস সেটা হয়তো তুমি এখনোই জানো না। সেদিন আমাকে পাবলিকের মার খেয়েছো, আর আজ দেখো তোমার জন্য কত বড় একটা আয়োজন করেছি। এখানে তোমাকে মেরে পুঁতে ফেলবো, কেউ জানতে পারবে না। দেখ রকি, তুই চাইলে আমাকে এখানে অনেক কিছু করতে পারবি, কারণ তোর ক্ষমতা আছে। এখানে মেরে ফেলতেও পারবি, কিন্তু পরে তুই নিজেও বাঁচতে পারবি না। আর তুই তো জানিস যে নূপুর আমার এক্স গার্লফ্রেন্ড, আর তাকে তুই বিয়ে করছিস। তাতে আমার কোনো আপত্তি ছিল না যদি তুই ছেলেটা ভালো হতি, কিন্তু তুই তো জানিস তুই বিয়েটা কেন করছিস। আর নূপুর আমার এক্স হতে পারে, কিন্তু আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আর আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসার মানুষের সাথে রাত কাটালেই ভালোবাসা প্রকাশ পায় না, কিন্তু ভালোবাসা দূর থেকেও হয়। আমারটা না হয় সেরকমই থেকে যাবে। কিন্তু এত কথা বলে কোনো লাভ হবে না। তোমাকে ক্ষমা করতাম যদি সেদিন আমার সাথে এরকম একটা ব্যবহার না করতে, কিন্তু আফসোস আজকের পর থেকে আর বেঁচে থাকবি না তুই। ইচ্ছা মতো এই সুন্দর পৃথিবীটা দেখে নে। আমার মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে তাহলে সেটা হবেই, আর লেখা না থাকলে কখনো তুই আমার কিছুই করতে পারবি না। এই তোরা ভাইয়াটাকে একটু জামাই আদর কর, কোনো আইটেমের কিন্তু আবার বাকি রাখিস না। এটা বলে একজন পেছন থেকে আমার পায়ে একটা বাড়ি মারে। আমি পেছনে ঘুরতেই সামন থেকে আরেকজন মারে। কয়েকটা বাড়ি দেওয়ার পর আমি মাটিতে পড়ে গেলাম ব্যথায়। তখনই পিস্তলের আওয়াজ শুনলাম। আপনারা হয়তো ভাবছেন গুলিটা হয়তো আমাকে করেছে, তাই না? আসলে আপনাদের চিন্তাটা ভুল, কারণ গুলিটা মাসুদ ভাইয়ের লোকেরা করেছে উপরের দিকে। তখন সবাই ভয় পেয়ে যে যার মতো পালাতে লাগলো। রকের পেছনের দিকে ফিরলো, আর দেখলো অনেকগুলো ছেলে একসাথে এখানে এসে গেছে। আর রকের ছেলেগুলো একটাও এখানে নেই। আপনাদের মাথায় এখনো প্রশ্ন ঘুরছে যে মাসুদ ভাই কী করে জানলো যে আমাকে এখানে মারছে রকি? আসলে এটা আমি বলেছি, কারণ যখন নূপুর আমাকে বললো যে রকি থাকবে সেখানে, তখনই বুঝে গিয়েছিলাম রকি নিশ্চয়ই আমার জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে, কারণ ওই দিন তো সে আমাকে হুমকি দিয়েছিল। তখন আমি রিক্সা নিয়ে আসার সময় মাসুদ ভাইকে কল দিলাম, ভাই আমাকে আবার হেল্প করতে হবে। ভাই আরে মিয়া বলো, তুমি আমার ছোট্ট ভাই, তোমার কি প্রয়োজন? ভাই আমাকে একজন মারতে যাচ্ছে, আর ঠিকানাটা মেসেজ করে দিলাম, আপনার কিছু ছেলে পাঠিয়ে দিন। তোমার আগে তারা পৌঁছে যাবে, তোমার কিছু হবে না। তখনই তো আমি রকির সাথে তো কথা বললাম যাতে সময়টা কিছুটা যায়, আর তারা চলে আসে। এখন হয়তো সবাই বুঝতে পারছেন। তখন আমাকে একজন তুললো আর বলতে লাগলো, ভাই ঠিক আছেন তো নাকি? ঠিক আছে, সমস্যা নেই। তখন রকি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি রকির কাছে গেলাম আর ওর কাঁধ ধরে বলতে লাগলাম, জানিস এখন আমি চাইলে তোকে মেরে পুঁতে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করব না। তুই জানি কি বলেছিলি আমাকে মেরে ফেলতে? আমি বলেছিলাম না, ওপরওয়ালা হয়তো চায় না তোর হাতে আমার মৃত্যু হোক, তবে নেক্সট টাইম আমাকে মারার চিন্তা ছেড়ে দিস, না হলে সেদিন হবে তো পৃথিবীতে শেষ দিন। রকির হাত পা কাঁপছে ভয়ে। তখন আমি বললাম, এই যে চেক, কত টাকা লাগবে তোর? মানে ভাইয়া 3 লাখ হলেই হবে। মাত্র? আমি আরো ভাবলাম 10-20 লাখ হবে হয়তো। এই নে টাকাটা তুলে নিস। জানি রকি এত কম টাকা বলেছে ভয়ে, না হলে সে আবার এত অল্প টাকা নিত নাকি। তারপর আমি মাসুদ ভাইয়ের লোকদের বললাম, এটা আমার বসের ক্লাব, চালু হলে সবাই এসে পাঠিয়ে দেবো। জি ভাই,
আমার আবার ডান্স করতে ভালো লাগে। তবে ভাই, আপনার হাত থেকে রক্ত পড়ছে, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। না থাক, আমি সামন থেকে ব্যান্ডেজ করে নেব। তোমরা সবাই আমার জন্য অনেক কিছু করেছো, এখন তোমরা যাও। আর মাসুদ ভাইকে বলবো আমি ঠিক আছি। তারপর ছেলেগুলো চলে গেল, আর আমি একটা ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে ব্যথার ট্যাবলেট নিয়ে আবারও রিক্সাতে উঠলাম। তখন নূপুর কল দিল আর বলতে লাগলো, এই হারামি, তোকে কখন পাঠিয়েছি? হ্যাঁ, এত সময় লাগে নাকি? ঈশার সাথে প্রেম করার সময় তো খুব ভালো পারিস। মানে ম্যাম, কাজ তো একটা হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? তোমার পেটে আবার কি সমস্যা হলো নাকি? ধুর ম্যাম, এসব কিছু না। আসলে রাস্তায় রিক্সা উল্টে গিয়েছিল, আর সেই রিক্সাতে আমি বসেছিলাম। কি? এটা কিভাবে হলো? দেখে চলতে পারো না? ও, তুমি তো চালাওই নাই। শালা রিক্সাওয়ালার কি চোখ নাই নাকি? কানা সে? শালা যত জ্বালা হচ্ছে আমার। তুমি আর রকি শুধু অ্যাক্সিডেন্ট করো। ব্যথা কতটুকু পেয়েছো? আরে ম্যাম, সিরিয়াস হওয়ার কিছু নেই, অল্প একটু ব্যথা পেয়েছি। তবে ম্যাম, আপনি কিন্তু ঈশাকে কিছু বলবেন না। জানেন তো সে আমাকে কতটা ভালোবাসে। ইস, এখানেও সেই ঈশা। তুই আজকে অফিসে আয়, তোকে আমি কি করি দেখ খালি। তখন নূপুর কলটা কেটে দিল। ঈশার কথায় রাগ করেছে, আমি জানি মেয়েটা এখন আমাকে ভালোবাসে, কিন্তু তাতে আমার কি? নূপুরকে সত্যি কথাটা বলা যাবে না, কি করে যে ব্যথা পেয়েছি। তারপর অফিসে চলে আসলাম, আর রিক্সা থেকে নেমে সোজা ঈশার রুমে গেলাম। ঈশার কেবিনের সামনে গিয়ে দেখি নূপুর একজনকে সেই লেভেলে ঝাড়ি দিচ্ছে। তখন আমি ঈশার কেবিনে গিয়ে বললাম, বাবু দেখো কি হয়েছে। ওরে আল্লাহ, এসব কি করে হয়েছে বাবু? অ্যাক্সিডেন্ট করেছি বাবু। ও সোনা, আসো দেখি কতটুকু ব্যথা পেয়েছো। তখন নূপুর আসলো আর বলতে লাগলো, মিস ঈশা, আমার জানা মতে আপনি ডাক্তার না, আর তাহলে চেক কেন করছেন? ম্যাম, সে আমার বিয়ে, আমরা সামনে বিয়ে করব, তাহলে আমি দেখব না তো কে দেখবে? জাস্ট শাট আপ। এটা অফিস, এখানে এসব প্রেম চলবে না। কতবার বলেছি? হ্যাঁ। আর রাফি, আপনি এদিকে আসেন। কিন্তু ম্যাম, ঈশার সাথে একটু কথা বলে আসি। আপনাকে আসতে বলেছি, আসেন, এটা আমার অর্ডার। তখন আর কি, তার পিছিয়ে পিছিয়ে তার কেবিনে আসলাম। কি হলো, অনুমতি নিলেন না কেন? যান বাহিরে আর অনুমতি নিয়ে আসেন। তখন আমি আবারও বাইরে গেলাম আর অনুমতি নিয়ে আসলাম। তোর হাতে কোনো কাজ করাই না বলে এতটা লাফাচ্ছিস, আজ থেকে দেখ আমি তোর কি অবস্থা করি। চলেন আমার সাথে, লাঞ্চ করব। ঠিক আছে ম্যাম, আপনি যান, আমি ঈশার সাথে যাচ্ছি। জানেন তো তাকে ছাড়া আবার আমি খেতে পারি না। আপনাকে যেটা বলছি সেটা করেন। তখন আর কি, তার পিছন পিছন বাইরে আসলাম। গেটের সামনে গাড়ি তুলবে, তখন উপর বলতে লাগলো, ইস কি রোদ, এক কাজ করেন রাফি, আমার কেবিন থেকে ছাতাটা নিয়ে আসেন। কিন্তু ম্যাম, আমি তো রোদ দেখছি না, একদম ঠান্ডা আবহাওয়া। যেটা বললাম সেটা করেন, যান তাড়াতাড়ি ছাতা নিয়ে আসেন। তখন আবারও তার কেবিনে গেলাম আর ছাতা নিয়ে আসলাম। এত সময় লাগে একটা ছাতা নিয়ে আসতে? ম্যাম, আপনার কেবিনটা তো দূরে, তাই লেট হয়েছে, এই নেন ছাতা। কি আশ্চর্য, আপনাকে কেন রেখেছি? হ্যাঁ, এত টাকা বেতন দিয়ে? হ্যাঁ, কিন্তু আপনার ছাতা ধরার কাজ কি আমাকে করতে হবে নাকি? আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? তাতে কি? তাতেই সব কাজ আপনাকেই করতে হবে, তাই তাড়াতাড়ি চলুন, সময় কম। তখন আর কি, ছাতাটা ম্যামের মাথায় ধরলাম আর ম্যাম হাঁটতে লাগলো, আর আমি তার পিছন পিছন ছাতা নিয়ে আসছি। গাড়িতে ওঠার পর ছাতাটা বন্ধ করে ড্রাইভারের সাথে বসলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে নূপুর খাবার অর্ডার করলো আর আমাকে বলতে লাগলো, কি হলো, আপনার খাবার অর্ডার দেন। তখন আমি খাবার অর্ডার দিলাম। খাবার আসার পর চুপচাপ খাবার খাচ্ছি। হঠাৎ নূপুর বলতে লাগলো, জানেন মিস্টার রাফি, আপনার আর রকির মাঝে কতটা পরিবর্তন, আর আপনার মাঝে এসব কিছু মনে সেই আগের মতোই রয়ে গেলেন। আমি সামান্য মুচকি হাসলাম আর বললাম, স্মার্টের কথা বলছেন তাই না? আচ্ছা এটা বলেন তো, আপনি স্মার্ট বলতে কি বোঝেন? নূপুর কোনো কথা বলছে না। আসলে আপনার ধারণা, হেয়ার স্টাইল করা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্ট পরে, কথায় কথায় ইংরেজি বলা, ব্রো ওয়ার্ডটা বেশি বলা, এদেরকেই তো স্মার্ট মনে হয় তাই না? আসলে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় স্মার্ট হচ্ছে সেই যে গুছিয়ে কথা বলে, কথায় কথায় ইংরেজি না, কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে এবং সবাই সেটা খুব সহজেই বুঝতে পারে। চুলটা স্কোয়ার কাটিং করে স্মার্ট হওয়া যায়, ছেঁড়া প্যান্ট না পরেও স্মার্ট হওয়া যায়। রাস্তায় হাঁটার সময় সবাইকে সালাম দেবেন, সবাই ভালোবাসবে এবং স্মার্ট বলবে। আমার কাছে তো মনে হয় প্রতিটা মসজিদের ইমামের মতো স্মার্ট আর কেউ নেই, কারণ তারা অল্প টাকা বেতনেও এত সুন্দর পোশাক পরে সবসময় আয়রন করে রাখে। আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কোম্পানিতেও তো স্মার্ট লোক খোঁজেন, তাহলে কোনো রকের মতো চুলের স্টাইল করা ছেলেদেরকে চাকরি দেন না কেন? কেন আপনার অফিসে ছেঁড়া প্যান্ট পরে আসা নিষিদ্ধ? কেন গলায় টাই পরে আসতে হয়? নূপুর কোনো কথা বলছে না,
জানি ওর কিছু বলারই নেই। আমাকে অপমান করছেন আপনি? না ম্যাম, আপনাকে অপমান করার মতো অধিকার বা কোনো যোগ্যতা কোনোটাই আমার নেই। আসলে আমি বোঝাতে চেয়েছি সবাই সবার জায়গা থেকে স্মার্ট, যেমনটা আমি আমার জায়গা থেকে আর আপনি আপনার জায়গা থেকে। তারপর নূপুর বিলটা দিতে গেল। আমি আমার বিলটা দিয়ে দিলাম। নূপুর বাইরে এসে বলতে লাগলো, আপনি কেন বিলটা দিলেন? আপনার সাথে আমার দুপুরের খাবারের চুক্তি হয়নি, তাই আমার বিলটা আমি দিলাম। শালার মেজাজটাই খারাপ করে দিল এই স্মার্টের কথা বলে। তারপর গাড়িতে উঠলাম আর সোজা নূপুরের বাসায় চলে গেলাম। বিয়ের আর কয়েকদিন বাকি আছে, সব গেস্টদের ইনভাইট করা শেষ, এখনো অফিসের স্টাফদের ইনভাইট করা বাকি আছে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? আপনাকে এখন থেকে ডেকোরেশনের কাজ করতে হবে, মানে যারা কাজ করে এসব তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে থেকে কাজগুলো করাবেন। জি ম্যাম, কাজগুলো কিভাবে করতে হবে সেটা দেখেন। আমি জানি এই বিষয়গুলো আমার থেকে আপনি ভালো পারেন, তাই আপনি করেন। ঠিক আছে ম্যাম। এই নেন, এখানে 5 লাখ টাকার চেক আছে, এগুলো দিয়ে কাজ শুরু করেন, প্রয়োজনে আমাকে বলবেন, আরও দিব। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি, কিছু কাজ আছে। তারপর চলে আসতে যাব, তখনই নূপুর আবার আমাকে ডাক দিল আর বলল, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, আর তার থেকে বড় কথা আমার এক্স বয়ফ্রেন্ড আপনি। আপনার দাওয়াতটা একটু স্পেশাল করে দেওয়া উচিত। এই নেন, এই কার্ডটা আপনার, অবশ্যই বিয়ের দিন আপনাকে উপস্থিত থাকতে হবে কিন্তু। জি ম্যাম, তাহলে এখন আসি। এটা বলে কার্ডটা নিয়ে চলে আসলাম। আমার কি কপাল, এক্সের বিয়ের সব দায়িত্ব আমার হাতে। হ্যাঁ, দাওয়াতটা অনেক একটু স্পেশাল, কতজনের কপালে জুটে এটা। হ্যাঁ, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নীলিমাকে কল দিলাম। রাফি ভাইয়া বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা জায়গায় যেতে হবে, আর সাথে ওই মেয়েটাকেও নিতে হবে। কোথায় যাব সেটা তো বলো। একটা মেয়ের সাথে দেখা করব, আর সেটা হলো রকির গার্লফ্রেন্ড, এবং মেয়েটা প্রেগনেন্ট। ঠিক আছে ভাইয়া, আমি মেয়েটাকে নিয়ে আমি আসতেছি, তুমিও আসো। তারপর আমরা 3 জন মিলে মেয়েটার বাসায় গেলাম, আর গিয়ে তাকে বাসায় পেয়ে গেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথে মেয়েটা দরজা খুলে দিল। কাকে চাই? আপনাদেরকে তো চিনলাম না। দেখেন, আমাকে চিনবেন না, তবে রকিকে অবশ্যই চিনে থাকবেন। আচ্ছা, আপনারা ভেতরে আসেন। আর কি খাবেন, চা নাকি কফি? আসলে আমরা কিছু খাবো না, আপনাকে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা বলেন, কি কথা বলবেন? আর রকি আপনাদের কি হয়? আসলে রকি আমার এখন কিছুই হয় না, তবে কয়েকদিন পর আমার বসকে বিয়ে করবে, আর তখন আমার বস হবে। আচ্ছা ভালো তো, আমার কাছে আসার কারণ? আপা একটা কথা বলি, এই যে দেখেন, আজ আপনি প্রেগনেন্ট, এখন যদি আপনাকে আপনার স্বামী ফেলে চলে যায়, তখন আপনার কি অবস্থা হবে? সেটা খুব বাজে হবে, এবং সেটা আমি হতে দেব না। হ্যাঁ, এটা কোনো মেয়ে চায় না, তবে আমি জানি আপনার পেটে যে সন্তানটা সেটা রকিরই। কি? এই ছেলে আমাকে কি তোর রাস্তার মেয়ে বলে মনে হয়? আপু, সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সামনে আসবেই। তবে আমি এটা শিওর যে এটা রকির সন্তান। তবে আমার এটা জানা নেই যে আপনার পেটে যেরকম রকির বাচ্চা, সেরকম কয়টা মেয়ের পেটে যে ওর বাচ্চা। কি সব আজে বাজে বকছেন? আপু, আমার সাথে যে 2টা মেয়ে আছে দেখছেন, এই 2টা মেয়ে রকির জেব, এবং আরও আছে। কি বলছেন এসব? আমি বিশ্বাস করি না। তখন আমি আমার সাথে থাকা মেয়েটাকে বললাম, তুমি এক কাজ করো, রকিকে কল দাও আর লাউড স্পিকার দাও। তখন মেয়েটা রকিকে কল দিল আর লাউড স্পিকারে দিয়ে দিল। আরে বেবি, তুমি হঠাৎ কল দিলে? আরে এত পাগল হলে চলবে নাকি? আমি তো বললাম তোমার সাথে দেখা করব। আসলে তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা, আমি রাতে কল দেবো, এখন একটু বিজি আছি। কেমন বুঝলেন? হ্যাঁ, আসলে আমি সব জানি। আপনি আর রকি প্ল্যান করে নূপুর মেয়েটাকে ঠকাতে চাচ্ছেন, কিন্তু আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে ঠকাতে চান? আপনার কি ধারণা রকি সব সম্পত্তি নিয়ে আপনার কাছে আসবে? আরে কে জানে আপনার মতো আরও কয়টা মেয়েকে এরকম আশা দিয়ে রেখেছে। একটা মেয়েকে এরকমভাবে ঠকাতে যাচ্ছে, আর আপনি সেটা জেনেও তাকে এরকম একটা জঘন্য কাজ করতে দিলেন। মেয়েটা কিছু বলছে না। তখন আমি বললাম, নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কাজটা ঠিক করছেন কিনা। আর একটা মেয়েকে ঠকে যদি রকি আপনার কাছে ফিরেও আসে, তবুও কি আপনি সুখী হতে পারবেন? তাহলে এই বাচ্চাটার কি পরিচয় দেব বলেন? ওর মিষ্টি কথায় রাজি সেদিন। দেখেন, এরকম অনেক মেয়েকে ঠকেছে সে, তবে আমি কথা দিচ্ছি আপনার অধিকার আপনি পাবেন। বাচ্চাটাও তার বাবার পরিচয় বাঁচবে। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। আমরা আসি, তবে একটা কথা, এই কথাগুলো প্লিজ রকিকে বলবেন না। আমি চাই না একটা মেয়ের জীবন সে নষ্ট করুক। এটা বলে আমরা চলে আসলাম। তখন নীলিমা বলতে লাগলো, এতদিন এরকম একটা বাজে ছেলের সাথে আমি রিলেশন করছি, এখন তো নিজের উপরই রাগ হচ্ছে। সেটা শুধু তুমি একা না, হাজারো মেয়ে বাজে ছেলেদের প্রেমে পড়ে, কারণ তারা স্মার্ট হয়ে ঘুরে যেমনটা মেয়েরা চায়।
আর তারপর তারা ঠকে যায়। সামনে কখনো রিলেশন করলে এত স্মার্ট খোঁজো না, তাহলে ভাববে তার ভিতর ভেজাল আছে। তবে সেটা সবার ক্ষেত্রে না। তারপর আমরা তিনজন একটা রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম কিভাবে বিয়ের আয়োজন করা যায়। এসব ভাবছি তখন মনে হলো বাসায় কল দিয়ে না 2 দিন হলো। বাসায় কল দিলাম, আম্মু কেমন আছো, আর সুমাইয়ের এখন কি অবস্থা? সবাই ভালো আছে, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। আসলে এখন কয়েকটা দিন খুব বিজি থাকবো, তো তাই তো কল দিতে পারবো কিনা জানি না। আসলে আমাদের অফিসের বসের বিয়ে, তার সব দায়িত্ব আমার উপর এসে পড়ছে। আগামীকাল থেকে সব কাজ শুরু করতে হবে। ও, সুন্দর মতো কাজ করিস, আর কখনো কাজে ফাঁকি দিবি না। এখন ঘুমে এরপর রাত জাগলে তোর আবার ব্রণের সমস্যা হয়। সুমাইয়া ঘুমিয়ে পড়েছে নাকি? না, ঘুমায় নেই, সে নাকি রাগ করে আছে তোর উপর। তুই বিয়ে করিস না কেন? থাকে বলো, থাকে আগে বিদায় করব, তারপর আমি বিয়ে করব। তারপর আম্মুর সাথে কথা বলে কল কেটে দিলাম। মোবাইলটা চার্জে বসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম আমার কাজের জন্য, মানে ডেকোরেশনের লোকদের সাথে কথা বলতে। একজনকে নিয়ে আসলাম বাসায়, মানে নূপুরের বাসায়। তাকে সব কাজ দেখে কন্ট্যাক্ট দিলাম। একটু পর থেকে তারা কাজে লেগে যাবে, আর আমি আমার অন্য একটা কাজে গেলাম। একটু পর নূপুরের কল রিসিভ করতে নূপুর বলতে লাগলো, রাফি সাহেব, কাজ কতদূর এগোলো? ম্যাম কাজ চলছে, এখন কোনো দরকার? এখন দরকার নাই, আগামীকাল সবাই শপিং করতে যাব, আপনাকেও যেতে হবে আমার সাথে। কিন্তু ম্যাম আমার তো এদিকে কাজ আছে, আর আমি কি করব? রকি স্যারকে সাথে নিয়ে যান। যেটা বললাম সেটাই, আগামীকাল আমার সাথে আপনি শপিংয়ে যাচ্ছেন। এটা বলে কল কেটে দিল। জানি না এই মেয়েটা এত রাগী কেন, আর ওর সাথে আমি ওখানে গিয়ে কি করব। তারপর এসব না ভেবেই আমি আমার কাজে মনোযোগ দিলাম। এভাবেই সে দিনটা কেটে গেল। মোটামুটি কাজ অনেকটা হয়েছে। আগামীকাল তারা এসে কাজ করবে। বিকেলে নূপুর এসে সব দেখলো। তার ভঙ্গি দেখে বুঝলাম কাজটা তার পছন্দ হয়েছে। তারপর নূপুর বলল 10টার দিকে তার বাসায় থাকতে। তখন আমি বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম, একদিন পর ওর গায়ে হলুদ, এরপর দিন বিয়ে। জানি না সেদিন কি হবে। আঙ্কেলকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো কিনা। তারপর নীলিমাকে কল দিলাম আর বিয়ের দিন কি করতে হবে তাকে সব কিছু বুঝিয়ে বললাম। তারপর আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নূপুরের বাসায় গেলাম রেডি হয়ে। গিয়ে তার সাথে আরও অনেকেই গেলাম শপিং করতে। তারপর শপিং করা হলো, আমি কিছু নিলাম। বিয়ের দিন পড়তে হবে তো নাকি। এভাবেই সেই দিনটা কেটে গেল। আগামীকাল নূপুরের গায়ে হলুদের সন্ধ্যা। সকাল থেকে আমাকে তার বাসায় থাকতে হবে, তাই সকালে চলে আসলাম তার বাসায়। ভেবেছিলাম নূপুর হয়তো আমার উপর রাগ করে বিয়েটা করছে, কিন্তু না, সে নিজের ইচ্ছে থেকে বিয়েটা করছে। নাহলে একবার হলেও আমার কথা ভাবতো। আরে দূর, এসব কি ভাবছি। নূপুর তো কখনো আমাকে ভালোই বাসেনি, তাহলে ভাববে কেন? তাকে বুঝতে দেওয়া যাবে না যে তার জন্য আমার খারাপ লাগছে। আমি বাসায় সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর এদিকে নূপুর আমাকে দেখে বলতে লাগলো, ওকে দেখে মনে হচ্ছে সে কতটা খুশি, আর হবেই বা না কেন। আমাকে কি সে ভালোবাসতো নাকি? ঠকিয়েছে আমাকে। কেন আমি তার কথা ভাবছি? রকির মতো ছেলে হয় না, চোখ বুঝে বিয়েটা করা যাবে। এভাবে নূপুরের হলুদ সন্ধ্যা শুরু হয়। তখন আমি সেখানে ছিলাম না। কি করে দেখব নিজের গার্লফ্রেন্ডের গায়ে হলুদ? ছাদে বসে আছি, আর এদিকে নূপুর মনে মনে আমাকে খুঁজছে। আর এদিকে আমি ছাদে বসে গান শুনছি। কান্না করে কি হবে, আমি তো ছেলে, এসব মানতেই হবে। আর অন্যদিকে নূপুর আমাকে খুঁজতে লাগলো, কারণ একটাবার সে আমাকে দেখেনি। অনেকগুলো কল দিয়েছে সে আমাকে, আমি কলও রিসিভ করিনি। কি করব কল রিসিভ করে, ভালো লাগছে না। হঠাৎ নূপুর আসলো ছাদে আর বলতে লাগলো, আপনাকে কতবার কল দিলাম, একটা কলও তো রিসিভ করলেন না। তখন চোখের পানিগুলো মুছে ফেললাম আর আবছা অন্ধকারে বসে বললাম, সরি ম্যাম, আসলে গান শুনছিলাম তো। আর ওখানে গিয়ে আমি কি করব বলেন? তোমার কি একটুও কষ্ট হয় না? আমার বিয়ে হয়ে যাচ্ছে রাফি, আর তোমাকে বলে কি লাভ? হ্যাঁ, আমাকে তো কখনো ভালোই বাসো নাই তুমি, কষ্ট কেন হবে তোমার? ম্যাম, আপনাকে বাধা দেওয়ার কোনো শক্তি আমার নেই। তবে একটা কথা কি জানেন, সেদিন আপনি অনেক বড় একটা ভুল করেছিলেন, যেটার মাসুল আমাকে আপনাকে এত কষ্ট দিয়েছে। আগামীকাল আপনার বিয়ে, কালকে আপনাকে কিছু কথা বলবো। আপনার জন্য একটা সারপ্রাইজও থাকবে। জানি না সারপ্রাইজটা কেমন হবে, তবে মানুষের ভুল ভেঙে যাবে এটা জানি। কি হবে তখন? ভুল ভেঙে ততক্ষণে আমি অন্য কারো বউ হয়ে যাব। আর রকি ছেলেটাও ভালো, হয়তো আমাকে তোমার মতো করে কখনো ঠকাবে না। দোয়া রইল ম্যাম। তবে কালকে সারপ্রাইজটা দেওয়ার পর আশা করি সব বুঝতে পারবেন। আর একটা কথা, আপনার সাথে ব্রেকআপ হওয়ার পর একমাত্র এই গানগুলোই ছিল আমার বেঁচে থাকার সাথী। এখন অভ্যাস হয়ে গেছে। দেখেন না, আজকে আপনার এত আনন্দের একটা মুহূর্তেও এখানে বসে গান শুনছি। সত্যি খুব ভালো লাগছে।
ঠিক আছে, আজকে আমার বাসায় থেকে যাও, আগামীকাল সকাল সকাল কিছু কাজ করতে হবে। সরি ম্যাম, এখন আমাকে বাসায় যেতে হবে। পকেটে সিগারেট নেই তো, কি খাবো? মনে খুব আনন্দ থাকলে আমি সিগারেট খাই। আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে কখনো সিগারেট খাবে না তুমি। তবে সে মানুষটা তো নেই। তবে চিন্তা করবেন না, আপনার আবার কিছু হবে না। আমার প্রতিটা মোনাজাতে আপনাকে রাখি, যাতে আপনি ভালো থাকেন। এখন আসি ম্যাম, ভালো থাকবেন। তারপর ছাদ থেকে নেমে চলে আসলাম, আর এদিকে নূপুর সেখানে দাঁড়িয়ে রইল। কিছু বুঝলাম না রাফির কথা, কি সারপ্রাইজ দেবে রাফি আমাকে? আর এদিকে আমি রাস্তায় হাঁটতে লাগলাম। পাশের একটা দোকান থেকে এক প্যাক সিগারেট নিলাম, আর একটা ধরে হাঁটতে লাগলাম। নিয়তির কি খেলা! নূপুর আমার জীবন থেকে চলে গিয়েছিল। অনেক কষ্ট করে তাকে বলে থাকার চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ করে নিয়তি তার সাথে আবার আমার পরিচয় করে দিল। কেন শুধু শুধু সে আগের কষ্টটা আবারও ফিরে এলো? আমি তো তাকে বলে থাকতে চেয়েছিলাম যে কিনা আমাকে একটা সময়ের জন্য বিশ্বাস করেনি। আর যাই হোক, তার জীবনে আর ফিরে আসতে চাই না। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আজ কেন জানি হাঁটতে খুব ভালো লাগছিল। খুব তাড়াতাড়ি রাস্তাও শেষ হয়ে গেল। তারপর বসে বসে এই গল্পটুকু লিখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নূপুরের বাসায় চলে গেলাম। আর এদিকে সব প্ল্যান করাও শেষ। তার বাসায় গিয়ে আবারও সব কিছু চেক করে নিলাম ঠিক আছে কিনা, কারণ পরে কোনো সমস্যা হলে নূপুরের কথা শুনতে হবে। একটু পর নূপুর আসলো, তবে আজ কেন জানি তার মুখে হাসি নেই, মুখটা কেমন শুকিয়ে আছে। আমাকে দেখে ডাক দিল। তখন আমি বললাম, জি ম্যাম, এদিকে সব ঠিক আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। সেসব দেখতে হবে না, কারণ আমি জানি তোমার ট্যালেন্ট সম্পর্কে, ভালো কিছুই হবে। ধন্যবাদ ম্যাম, আমার একটু এদিকে কাজ আছে, সেগুলো শেষ করে আসি। ওইসব পরে শেষ করবে, আমাকে পার্লারে যেতে হবে। আমার সাথে আরো কয়েকজন মেয়ে যাবে, তুমি গাড়িটা নিয়ে 2 ঘন্টা পর বের হবে। কিন্তু ম্যাম ড্রাইভার আছে তো, আর ওদিকটাও তো আমাকে দেখতে হবে। তোমাকে যেটা বললাম সেটা করো, যাও এখন। তখন আমি অন্যদিকে চলে আসলাম আর সেই কাজগুলো করতে লাগলাম। 2 ঘন্টা পর নূপুর কল দিল। তখন আমি গাড়ি নিয়ে আসলাম আর তাদেরকে নিয়ে যেতে লাগলাম। নূপুর আমার পাশে সিটে বসলো আর বাকিরা পিছনে। তখন নূপুর সারা রাস্তা অনেক প্যাচাল পারলো, কিন্তু আমি চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। একটা সময় একটা পার্লারে চলে আসলাম আর তাদের নামিয়ে দিয়ে আসলাম। আর এভাবে বিয়ের সময় চলে আসলো। রকির পরিবারের সবাই এসেছে। নূপুরকে দেখতে আজকে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর তাকে শাড়িতে দেখলাম, তবে আজকে একদম বিয়ে সাজে। দূর থেকে একটু তাকে দেখে নিলাম। একটু পর বিয়ে শুরু হবে, সবাই সেখানে উপস্থিত। রকি বসে বসে আছে, তাকে দেখতে আজ বেশ খুশি খুশি মনে হচ্ছে। বেচারা বিয়ে করতে আসছে, খুশি তো হবেই। কাজে এসে গেছে বিয়ে পড়াতে। হঠাৎ তখন একটা মেয়ে এসে বলতে লাগলো, হুজুর থামেন, আমার কিছু কথা আছে, বিয়েটা পরে পড়াবেন। তখন রকির দিকে তাকিয়ে দেখি শালার চোখ কপালে উঠে গেছে। আর নূপুর বলতে লাগলো, এই কে আপনি? আমাদের আজকে বিয়ে, আর সেটাও এক্ষুনি, আর আপনি এসে বাধা দেওয়ার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ আপু, আমিও একটা মেয়ে, বর আপনি ও মেয়ে, তাই আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি চাই আপনি ভালো থাকুন, তাই তো আজকে আপনাকে বাঁচাতে আসলাম এই মানুষ নামক পশুর কাছ থেকে। কি বলছেন এগুলো? হ্যাঁ, পাগল হয়ে গেলেন নাকি? আরে বেবি, মেয়েটাকে দেখে সত্যি আমার আফসোস হচ্ছে। দেখো কত অল্প বয়সে মানসিক সমস্যায় ভুগছে। শালা লুচ্চা, আমাকে দেখো, তোর মানসিক রোগী মনে হচ্ছে? এই দেখেন আপু, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরেছি, 2 বছর হলো আমার সাথে রিলেশন করেছে। সবসময় শুধু বলতো তোমাকে বিয়ে করব, আমাকে একটু সময় দাও, কিন্তু আজ দেখেন। এই রকি, মেয়েটা কি বলছে? হ্যাঁ, এই পিকগুলো তার কাছে কি করে? আরে তুমি কি সত্যি পাগল নাকি? আজকাল এডিট করে সব কিছু করা যায়। এদিকে সবাই তো তোলপাড় লাগিয়ে দিয়েছে। তখন রকির বাবা বলতে লাগলো, ওই মেয়ে, তুমি কে? সত্যি করে বলো তো, কত টাকার বিনিময়ে এখানে এসেছো? এই দারোয়ান কোথায়? ওকে এখান থেকে বের করো। আঙ্কেল, আমাকে একা এখান থেকে বের করে দিয়ে কি হবে? আপনি জানেন আপনার এই লুচ্চা ছেলে কত মেয়ের জীবন নষ্ট করেছে? একটু পর দেখবেন কি হয় আপনার ছেলের সাথে। তখন মেয়েটা চলে যেতে লাগলো। তখন আবার রকি আর তার আব্বু বলতে লাগলো, নূপুর মেয়েটার কথা বিশ্বাস করেনি। তখন সে আবার বিয়ে করার জন্য বসে পড়ে। তখন এমন একজনকে দেখা যায় যাকে দেখে নূপুর অবাক হয়। হ্যাঁ, সেটা হচ্ছে নীলিমা। তখন নূপুর ভাবতে লাগলো, নীলিমা এখানে কি করে? তাকে তো অনেকদিন পর দেখলাম। আমি আর রাফি যখন কলেজে পড়তাম আর রিলেশনে ছিলাম, তখন তার সাথে আমাদের পরিচয় ছিল। তখন নীলিমা এসে রকির সামনে দাঁড়ায় আর বলতে লাগে, বেবি, আমি জানি তুমি রাগ করে এই বিয়েটা করছো, কিন্তু সেদিন আমার কি দোষ ছিল বলো? রুম ডেট তো করতে গিয়েছিলাম, কিন্তু ওখানকার ছেলেরা তোমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়।
এই তুমি নীলিমা না? তোমার সাথে ওর কিসের পরিচয়?